সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। দুর্গাপুজোর জন্যই দেবীপক্ষের শুরুতে লাগু হচ্ছে নয়া জিএসটি, কলকাতায় বললেন নির্মলা। ওয়াকফ হিংসায় মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্তদের কবে টাকা দেবে রাজ্য, প্রশ্ন হাইকোর্টের। পর্যটনের পর লজিস্টিক্সেও শিল্পের মর্যাদা, বড় পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যের ভোটকর্মীদের এক ছাতার নিচে আনতে চালু নতুন পোর্টাল, কি কি সুবিধা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী ভ্রাতৃবধূর বিরুদ্ধে হাইকোর্টে মামলাকারী প্রিন্সিপালের নামে এফআইআর, কর্মচারীকে জাত তুলে হেনস্থার অভিযোগ। উৎসবের মৌসুমে মন্ত্রীদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর, সম্প্রীতি বজায় রাখতে থাকতে হবে সতর্ক। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দেওয়ার সময় জিএসটির হার কমানো ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির আগে দেশের মানুষের কাছে এ নিয়ে সুখবর পৌঁছে যাবে বলেও সেদিন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার কয়েকদিনের মধ্যে জিএসটি কাউন্সিলরের বৈঠকে কর কমানোর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। জানানো হয় আগামী 22 সেপ্টেম্বর থেকে একাধিক সামগ্রীর উপর কমে যাচ্ছে জিএসটি। যে সুখবরের কথা প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেছিলেন তা দীপাবলির অনেক আগেই পেয়ে গিয়েছেন সাধারণ মানুষ। তা লাগু হয়ে যাচ্ছে দীপাবলির প্রায় 1 মাস আগে, আর তা করা হয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে। দুর্গোৎসবের কারণেই মহালয়ার পরদিন থেকে দেশ জুড়ে নয়া হারে জিএসটি চালু করা হচ্ছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শান্তিনিকেতনের চামড়ার জিনিসের দাম কমবে, ফলে উপকৃত হবেন এর সঙ্গে যুক্ত বীরভূমের সেই সব মানুষ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত। বাঁকুড়ার টেরাকোটা শিল্পে জিএসটি কমায় কুমোর এবং এর সঙ্গে যুক্ত শিল্পীদের উপকার হবে। মাদুরকাঠি তৈরি করেন একটি বিশেষ গোষ্ঠীর মানুষ। এর ফলে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বহু ব্যক্তি উপকৃত হবেন। পুরুলিয়ার ছৌ মুখোশ, দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডির মুখোশ, সোলার কাজ, নকশিকাঁথা, মালদার আমের বিভিন্ন পণ্য, দার্জিলিং চা, জুট ব্যাগ, হুঁশিয়ারি পণ্য, এইগুলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিশেষভাবে উপকৃত হবে। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর প্রতিবাদে মুর্শিদাবাদে যে অশান্তি ছড়িয়ে পড়েছিল তাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কবে দেবে রাজ্য সরকার, 1 সপ্তাহের মধ্যে আদালতে তা জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে পুজোর আগে যাতে তারা টাকা পায় তা দেখতেও বলেছে হাইকোর্ট। পুজোর আগে যাতে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা পায় সেই বিষয়ে রাজ্যের পদক্ষেপ করা উচিত বলে মনে করে হাইকোর্ট। পাশাপাশি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প যেমন রয়েছে সেরকমই থাকবে আপাতত বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান, সম্পত্তি ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে এখনো পর্যন্ত রাজ্য সরকারকে কোনো রিপোর্টের কপি দেওয়া হয়নি। এরপরই অবশ্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের সেই কপি অবিলম্বে রাজ্যকে দিতে। এনআইএ নাকি কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে আদালতে ঢুকতে চাইছে না বলেও সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট। তবে আদালতের আগে নির্দেশে নির্দিষ্ট করে বলা হয়েছে এনআইএ মনে করলে তদন্ত করতে পারে। আগামী শুনানিতে ফের রাজ্যকে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে নির্দেশ করা হয়েছে। 20 নভেম্বরের পরবর্তী শুনানি। পর্যটনের পর এবার লজিস্টিক্স ক্ষেত্রকেও শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব পাশ হয়েছে। সরকারের এই পদক্ষেপকে বিশেষজ্ঞ মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে, কারণ অনলাইন কেনাকাটা, ই কমার্স প্ল্যাটফর্ম ও আধুনিক ব্যবসায়িক চাহিদার কারণে লজিস্টিক্স ক্ষেত্রের গুরুত্ব ক্রমেই বহুগুণে বাড়ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে তাজপুর, ডানকুনি, রঘুনাথপুর অর্থনৈতিক করিডোরের আশেপাশে শিল্প স্থাপনের জন্য প্রায় 200 একর জমির পরিকল্পনাও করা হয়েছে। আগে পর্যটনকে শিল্পের মর্যাদা দেওয়া হয়েছিল, এবার লজিস্টিক্সকেও একই মর্যাদা দেওয়া হলো, যা ভবিষ্যতে রাজ্যের শিল্পায়নের নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। সরকারি আধিকারিকদের মতে লজিস্টিক্স শিল্পের বৃদ্ধিকে বাড়তি গুরুত্ব দেওয়া জরুরি হয়ে পড়েছিল। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলি যেভাবে রাজ্যে তাদের কাজের ক্ষেত্রে বিস্তৃত করছে, তাদের লজিস্টিক্স পার্কের প্রয়োজনীয়তা বাড়ছে। এইসব পার্ক সাধারণত এমন জায়গায় তৈরি হয় যেখানে পণ্য পরিবহন, মজুত, প্যাকেজিং ও সরবরাহ একসঙ্গে করা যায়। ফলে সময় ও খরচ বাঁচে এবং ব্যবসায়িক কার্যকলাপ আরো দ্রুত হয়। অর্থনীতিবিদদের বক্তব্য, লজিস্টিক্সকে শিল্প মর্যাদা দেওয়ায় কর ছাড়, প্রশাসনিক সহায়তা এবং দ্রুত পরিকাঠামো উন্নয়ন সম্ভব হবে এবং এটি ব্যবসায়ী মহলকে আকৃষ্ট করবে এবং দীর্ঘমেয়াদে রাজ্যের অর্থনীতি ইতিবাচক প্রভাব ফেলবে। রাজ্য সরকারের দাবি, পর্যটনের মতোই লজিস্টিক্স খাতকে শিল্প মর্যাদা দেওয়া বলে বিনিয়োগের গতি বাড়বে এবং কর্মসংস্থানের নতুন দরজা খুলবে। ফলে স্পষ্ট, রাজ্যের এই পদক্ষেপ শুধু শিল্পনীতিতে নয়, অর্থনীতিতেও দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। রাজ্যের 32,000 ভোটকর্মীকে এক ছাতার তলায় নিয়ে আসতে এবার নতুন একটি পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কমিশন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ভোট কর্মীর ডেটাবেস তৈরির লক্ষ্যে পোর্টাল চালু করা হয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী। এছাড়া সমস্ত জেলার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অফিসার ইনচার্জ, সাব ডিভিশনাল অফিসার ইনচার্জ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পোর্টাল উদ্বোধনের পর তা সফটওয়্যার পরিচালনা সংক্রান্ত বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
অফিসারদের বুঝিয়ে বলে দেওয়া হয় পোর্টালের খুঁটিনাটি। ভোট সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপের সূচিও বৃহস্পতিবারের বৈঠকে জেলা স্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের জন্য ভোট কর্মীদের প্রশিক্ষণ কবে থেকে শুরু হবে জানানো হয়েছে সেই তারিখও। নতুন পোর্টালে আধুনিক কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে। ভোট কর্মীদের প্রশিক্ষণ, অনলাইন পরীক্ষা, নিয়োগপত্র দেওয়া, নির্বাচন সংক্রান্ত অভিজ্ঞতা পর্যবেক্ষণ প্রভৃতি কাজগুলি এই পোর্টালের মাধ্যমে সহজ করা যাবে। পোর্টালে লগ ইন করে যাবতীয় তথ্য তাতে নথিভুক্ত করা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়ের নামে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রানী বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্য। তার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো শেক্সপিয়ার সরণি থানায়। কলেজেরই এক অধ্যাপক শ্রাবন্তীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন। অভিযোগকারী তপশিলি ও জাতিভুক্ত। দাবি পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে আসার কারণে প্রিন্সিপাল তাকে নানা সময় নানাভাবে হেনস্থা করেছেন, জাত তুলে অপমান করেছেন, এমনকি ক্ষমতা প্রয়োগ করে আটকে দিয়েছেন, তবে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হয়নি। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করছে পুলিশ। রানী বিড়লা কলেজের হিন্দির অধ্যাপক মন্টু দাস 2014 সাল থেকে ওই কলেজে অধ্যাপনা করছেন তিনি। অভিযোগপত্রে জানিয়েছেন 2022 সালের সেপ্টেম্বর মাসে কলেজের প্রিন্সিপাল হয়ে আসেন শ্রাবন্তী। তারপর তার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। অভিযোগ, মন্টু যে তপশিলি জাতিভুক্ত তা মানতেই চান না প্রিন্সিপাল। তার জাতিগত শংসাপত্র ভুয়ো বলে দাবি করেন বারবার। মন্টু অভিযোগপত্র লিখেছেন, উনি কলেজের SC/ST সেলে আমার নাম নথিভুক্ত হতে দেননি। সংবাদপত্রের মাধ্যমে দাবি, আমার শংসাপত্র ভুয়ো। সামাজিকভাবে আমার সম্মানহানি ঘটেছে। ছাত্রছাত্রীদের সামনে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিন্সিপাল বারবার আমাকে কথা বলেছেন, সকলের সামনে ছোট করেছেন, আমার চাকরি খাওয়ার চেষ্টা করেছেন। তফসিলি জাতি জনজাতি আইন অনুসারে প্রিন্সিপালের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন মন্টু। গত 12 সেপ্টেম্বর এই সংক্রান্ত এফআইআর রুজু হয়েছে। শারদ উৎসব দিয়ে শুরু হচ্ছে বাংলার উৎসবের মরশুম। আর সেই উপলক্ষে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের জন্য বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী প্রত্যেক মন্ত্রীকে পুজোর আগে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্পষ্ট নির্দেশ দিয়েছেন উৎসবের দিনগুলোতে তাদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকতে হবে। মুখ্যমন্ত্রী মনে করেন বাংলায় উৎসব মানে শুধু আনন্দ নয়, মানুষের সঙ্গে যোগাযোগের বড় সুযোগ। শারদীয়া পুজো থেকে শুরু করে কয়েক মাস ধরে একের পর এক সব উৎসব অনুষ্ঠিত হয়। এই সময় সাধারণ মানুষের সঙ্গে যোগসূত্র গড়ে তুলতে রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের সক্রিয় হওয়া দরকার। তাই তিনি চান মন্ত্রীরা নিজেদের এলাকায় থেকে উৎসবের আবহকে কাজে লাগিয়ে জনসংযোগ আরো বাড়িয়ে তুলুক। তবে শুধু জনসংযোগ নয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখার দিকেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, মমতা স্পষ্ট জানিয়েছেন যাতে কোথাও কোনো অশান্তির ঘটনা না ঘটে তার জন্য প্রত্যেক মন্ত্রীকে সতর্ক থাকতে হবে। প্রশাসন এবং পুলিশকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন উৎসবের মরশুমে কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারেন। তাই শাসক দলের নেতা মন্ত্রীরা সজাগ থাকবেন এবং প্রয়োজনে অবিলম্বে পুলিশকে জানাবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী নেতাদের বিশেষভাবে আবেদন করেছেন যেন তারা কোনো অপ্রীতিকর মন্তব্য না করেন। তিনি মনে করিয়ে দেন উৎসবের সময় অযথা মন্তব্য সংবাদ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, তাই প্রত্যেককে বাক সংযম বজায় রাখতে হবে। নবান্নের একটি সূত্র জানাচ্ছে মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হতে পারে পুজোর পরে। তার আগে এই সময়টুকুতে শাসক দলের প্রতিনিধিরা সক্রিয়ভাবে এলাকায় থাকে যাতে মানুষের পাশে থাকেন, সেটাই মুখ্যমন্ত্রীর প্রধান বার্তা। তিনি চান উৎসবের আমেজে ভর করে সরকার এবং দলের ভাবমূর্তি আরো দৃঢ় হোক।